তো এই হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের নিয়ে বিয়ে কথাবার্তা। আর যেটা বলছি আমরা যে চিকেন নেক এবং ভারতের বর্ডারে যে প্রথম কথা হচ্ছে যে বর্ডারে কিন্তু আসলে আমি আবারও বলি বাংলাদেশের মানুষ কিন্তু ভারতে কিন্তু স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে তারা কোনো কর্মসংস্থানের জন্য যায় না। যারা গেছে তারা বহুত আগে গেছে, 71 সালে গেছে এবং বেশিরভাগই কিন্তু হিন্দু এবং অনেক মুসলমান ফ্যামিলি আছে। যেমন মনে করুন ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ কর্মসংস্থানে যদি মুম্বাইতে যায়, ইটস এন ইন্টারনাল মুভমেন্ট। তো এটার জন্য এটা ইকোনমিক রিজনের মুভমেন্ট। এখানে কিন্তু বাংলাদেশের কোনো ব্যাপার নাই। হ্যাঁ, বাংলাদেশে হয়তো বা তাদের আত্মীয় স্বজন থাকতে পারে এবং তারা হয়তো বা আত্মীয় স্বজনের সূত্রে অনেকে গেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে মানুষ ভারতে গিয়ে কর্মের সন্ধানে, এই জিনিসটা কিন্তু ইভেন ইন্ডিয়ানরা যারা নাকি আমি বলবো যে ট্রু ইন্টেলেকচুয়াল, সেকুলার ইন্টেলেকচুয়াল, তারাও নিজেরাও তাদের পরিসংখ্যানে এটা দেখে যে বাংলাদেশ কোনো কারণেই ওই পাশে যাওয়ার কথা না। বাংলাদেশের যাওয়াটা হলো খুবই টেম্পোরারি পিরিয়ড, বেসিক্যালি ফর শপিং অ্যান্ড ফর মেডিকেল ট্রিটমেন্ট। এবং ইন্ডিয়ান যদি তাদের সমাজ যদি বাংলাদেশি ট্রাভেলারদের প্রতি এরকম মানে আমি বলবো বিমাতা সুলভ আচরণ করে, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের যারা আছে তারা সহসা সেখানে যাইতে চাইবে তাদের এই সমস্ত আচার আচরণ মানে সহ্য করার জন্য। এটা কিন্তু 5 আগস্টের পরে কিন্তু ইন্ডিয়া টের পেয়েছে এবং তারা রীতিমতো কান্নাকাটি শুরু করেছিল যে ভিসা যেন বাংলাদেশ যেন পুরো ব্যাপারটাকে যেন একটু হালকা দৃষ্টিতে দেখে, যেন বাংলাদেশে আবার যাওয়া আসা শুরু করতে পারে। কারণ পুরো পশ্চিমবঙ্গের যে আপনার অর্থনীতি, এটা কিন্তু নির্ভর করে বাংলাদেশের মুভমেন্টের উপর। হিউজ নাম্বার অফ পিপল বাংলাদেশ থেকে যায়। তো আমার মনে হয় না যে বাংলাদেশ এখন আর ওই পর্যায়ে আছে যে মানুষ ওই ভারতীয়দের অপমান সহ্য করে তারা ওখানে বেড়াতেও যাবে না, তারা ওই কিনতেও যাবে না। যদি যায় কিছু, তারা পিওরলি তারা তাদের কানেকশন থেকে যাবে। তারা আমার মনে হয় না যে অ্যাটলিস্ট আমি কলকাতাতে বা ইন্ডিয়াতে আমি বহুবার গেছি, কিন্তু আমার মনে হয় যে আমি এখন ঠিক করে ফেলেছি যে আই উইল নেভার গো টু কলকাতা। আমার ইন্ডিয়াতে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। বিকজ আমি এরকম একটা দেশে যেতে চাই না যেখানে আমাকে অপমান করবে তারা, যেখানে আমার হোটেল বন্ধ করে দিবে, যেখানে আমাকে বলবে যে তুমি বেরো, আপনার মানুষ গেছে তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তো ইয়ে বাঙালি, ওকে জাস্ট বের হয়ে যাও। তো এই ধরনের অপমান সহ্য করে সেই দেশে তো আমার যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি বলছি একটা কথা যে ইন্ডিয়ার যে এই যে অ্যাটিটিউড, যে তাদের হিন্দু ধর্মের প্রতি এই অ্যাটিটিউড কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে নিজেদেরকে কিন্তু ভেঙে ফেলবে এবং এটা একটা বিরাট একটা আমি বলবো যে ক্র্যাক তারা তৈরি করেছে। এটা আগে ছিল, বহু আগে ছিল। ইন্ডিয়ার প্রত্যেকটা পলিটিশিয়ান, বিশেষ করে সেকুলারিস্ট যারা, কংগ্রেসের যারা পুরনো পলিটিশিয়ান, ইভেন আমি বলবো যে একমাত্র নরেন্দ্র মোদী ছাড়া আমি বলবো যে অটল বিহারী বাজপেয়ী সরকার অনেক বেশি টলারেন্ট ছিল এই মাইনরিটিদের প্রতি, অনেক বেশি টলারেন্ট ছিল এবং তারা অনেক ডিফারেন্ট ছিল। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে সে তার নিজস্ব শুধুমাত্র তার নিজের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য কিন্তু তার এই পলিসি চালু করেছে এবং আমার মনে হয় না যে এই পলিসির ফলে ইন্ডিয়া ভালো কিছু দেখতে যাচ্ছে আগামীতে। আপনি দেখেন, যে চিন্তা করেন যখন একটা দেশের মানুষকে আপনি সাবহিউম্যান পর্যায়ে নিয়ে যাবেন, আজকে দেখেন ইসরায়েলের কি অবস্থা, তারা কতদিন শাসন করলো প্যালেস্টিনিয়ানদের উপরে, সারা পৃথিবী এখন চটে গেছে তাদের উপরে এবং তারা বলছে ইটস অ্যান অ্যাপারথাইড নেশন, অ্যাপারথাইড দে শুড, মানে তাদেরকে সমস্ত কিছু থেকে আলাদা করে দেওয়ার জন্য একটা সারা পৃথিবীর উপর একটা চাপ সৃষ্টি হয়েছে, প্রত্যেক দেশের ভিতর থেকে এই চাপ তৈরি হয়েছে। সরকারের পক্ষে কিন্তু আর এই চাপ সহ্য করা সম্ভব না। স্টারমার সম্ভবত সে পদত্যাগ করেছে, ঠিক না? প্রাইম মিনিস্টার পদত্যাগ করছে না? চাচ্ছে না, না, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে। স্বাস্থ্যমন্ত্রী চাচ্ছে যে প্রাইম মিনিস্টার কিন্তু এখন হাতে মানে কাউন্ট। আমি গতকাল একটা নিউজে দেখলাম যে স্টারমার পদত্যাগ করেছে, দাবি উঠেছে স্টারমারকে পদত্যাগ করার জন্য। এবং আপনি নাকাবা যে মুভমেন্টটা হলো, এই যে নাকাবার যে সেলিব্রেশন, আপনার নাকাবার যে সেলিব্রেশন, এটা পশ্চিমবঙ্গের একটা ব্যাপারে আমি একটু কথা বলতে যাচ্ছি যে ভাই, যে পশ্চিমবঙ্গের ইকোনমি আফটার 5th আগস্ট যে ধরনের একটা বড় ধরনের ধাক্কা খেলো এবং ধস নেমেছে নিউ মার্কেটে এবং বিভিন্ন এই যে এলাকা ভিত্তিক, আপনি যদি দেখেন যে বাংলাদেশের চতুর্দিকে যে ডিস্ট্রিক্টগুলো আছে, যে 7 সিস্টার্সের মণিপুর, মিজোরাম, তারপর আপনার নাগা, আসাম, ত্রিপুরা এবং মেঘালয় এবং আপনার যে পশ্চিমবঙ্গ, প্রতিটার যে পার হেড জিডিপি এবং পার ক্যাপিটা ইনকাম আমাদের বাংলাদেশ থেকে অনেক কম, বাংলাদেশ থেকে অনেক কম তাদের পার ক্যাপিটা ইনকাম।
তো এখান থেকে আপনার অনেক বিজনেসম্যানরা তারা অলরেডি বিজনেস গুটিয়ে নিয়েছে এই পশ্চিমবঙ্গের। এখন যদি সেই গরু ব্যবসাতেও যদি বড় ধরনের ধাক্কা আসে, পশ্চিমবঙ্গের ভিতরেই, হিন্দুদের ভিতরেই, তাদের ভিতরেই তারা দেখতে পাবেন যে ইকোনমির একটা বড় ধরনের ধস আসবে পশ্চিমবঙ্গে, এবং তারাই চেষ্টা করবে যে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই আপনার নামবে খুব শীঘ্রই। এবং আমি আপনাকে কথা বলি যে আমি কিছুদিন আগে, এখন আমি ইতিমধ্যেই শোনা শুরু করেছি যে দেখো তোমরা এই বিজেপিকে ক্ষমতায় আনছো, এখন এটার মজা বোঝো। মানে এখন তারা নিজেরাই ফিল করছে যে এটা কি পরিমাণ তারা ভোগান্তিতে তারা পড়তে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের ইতিহাস কিন্তু ভারতের অন্য কোনো রাজ্যের মতো না, এখানকার ব্যাপার স্যাপারে কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং এটা এই যে দীর্ঘ 40 বছর এই মমতা ব্যানার্জি এবং যে বামপন্থীদের শাসনের কারণে এই দেশে এই এলাকায় কিন্তু একটা মানে সহজাত ভাবে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা অনেক মানে একটা সুসম্পর্ক কিন্তু চালু ছিল বা এখনো আছে। কিন্তু এটার থেকে যদি সরে আসে তাহলে কিন্তু এখানে একটা অন্যরকম একটা রূপ ধারণ করতে যাচ্ছে। আর চিকেন নেকের ব্যাপারে যেটা বলা হলো, চিকেন নেকের যে ডিফেন্স, এটার কিন্তু অ্যাকচুয়ালি ভারতের এটা নিজস্ব ব্যাপার, এটা তাদের স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট, এবং তারা এটার জন্য এটাকে ঠিক করার জন্য বা এটাকে শক্তিশালী করার জন্য যা কিছু করতে পারে, এটা তো আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। আমাদের মাথা ব্যথার কারণ তখনই যখন তারা আমাদের ভূখণ্ডকে ব্যবহার করে তারা তাদের চিকেন নেককে যখন তারা শক্তিশালী করতে যাবে, এখানেই আমাদের চিন্তা। এবং এইখানেই আমাদের অবস্থানটা এতই শক্তিশালী করতে হবে যে তারা যেন কোনোভাবেই আমাদের ভূখণ্ডকে ব্যবহার করে তাদের চিকেন নেককে যেন শক্তিশালী না করতে পারে। এটাই হবে আমাদের 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 আমি বলবো স্ট্যান্ড। এবং এর জন্য যা করা দরকার জাতি হিসেবে আমাদের সেটাই করা দরকার। এবং আমি মনে করি যে নর্থ বেঙ্গলের বিশেষ করে দিনাজপুর থেকে গাইবান্ধা পর্যন্ত, যে এটাকে আমরা গাইবান্ধার যে নিচু জায়গাটা, যে জায়গাটা আছে, এটাকে আমরা ওয়েস্ট লাইন বলি আর কি, মানে আমাদের ভাষায়। এই ওয়েস্ট লাইন পর্যন্ত বা ওয়েস্ট লাইন বিয়ন্ড, মানে এই জায়গাটা হিলি ঘোড়াঘাট যে 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 রাস্তাটা, এবং যেটা নাকি গাইবান্ধাতে এসে, এই জায়গাটা হলো সবচেয়ে ন্যারোয়েস্ট পয়েন্ট আমাদের নর্থ বেঙ্গলে। আর একটা ন্যারোয়েস্ট পয়েন্ট হলো ফেনীতে। তো আমি মনে করি যে এই ন্যারোয়েস্ট পয়েন্টগুলি যদি আমরা মানে খুব শক্তভাবে যদি আমরা আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করি বা রক্ষার ব্যবস্থা করি, সেটা যে ধরনের হোক না কেন, এটা আমাদের নিজস্ব কৌশল। এটা পাবলিক আপনার লাইভ এক্সপ্লেন করার কিছু নাই। তবে এইটুকু মনে রাখতে হবে যে এই দুইটা জায়গা হলো আমাদেরকে খুব শক্তভাবে ধরে রাখতে হবে, যেন এই ভূখণ্ডকে ব্যবহার করে ভারত তাদের নিজস্ব মানে প্রতিরক্ষার শক্তি না বাড়াতে পারে। এটাই হলো